চাঁদপুরের মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজ এমভি বাখেরায় ডাকাতের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন। রোববার রাতে ডাকাতির সময় এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে, তবে জাহাজের মালামাল খোয়া যায়নি। 999 কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে নোঙর করা জাহাজ এমভি আল বাখেরায় যায় পুলিশ। সেখান থেকে 5 জনের মরদেহ ও আশঙ্কাজনক 3 জনকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ইউরিয়া সার নিয়ে রোববার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। রাত হয়ে যাওয়ায় হাইমচরে নোঙর করে সেটি। এ সময় হামলা করে দুর্বৃত্তরা। জাহাজের 5টি কক্ষে 5টি মরদেহ ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার ধরন দেখে এটিকে ডাকাতির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, তবে ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। আজকে বাঘাবাড়ি থাকার কথা, যখন এটা বাঘাবাড়ি যায়নি তখন মালিক পক্ষ থেকে সন্ধান করা হচ্ছিল। সন্ধানের এক পর্যায়ে তারা অন্যান্য যে জাহাজগুলো এই রুটে চলাচল করে সেই জাহাজের থেকে তারা খবর নিয়েছে এবং খবর নিয়ে তারা জানতে পেরেছে যে চাঁদপুর এলাকাধীন মেঘনা নদীতে জাহাজটির অবস্থান আছে এবং সেই অবস্থান থেকেই তারা 999-এর সহায়তায় আমাদেরকে জানায়। জাহাজে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নৌশ্রমিকরা। তাদের অভিযোগ, শীত মৌসুমে নদীপথে ডাকাতি বাড়ে। এরকম প্রতিনিয়ত অনেক জাহাজেই হচ্ছে, যাতে আমাদের জন্য যাতে নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, এটাই আমরা চাওয়া। আমার মতন একজন ড্রাইভার, তার মধ্যে আমাদের মতন একজন ক্যাপ্টেন, আমাদেরই সাথী ভাই, কিন্তু এখনো পর্যন্ত আমরা তাদের দেখতে পারি না। ঘটনার সঠিক কারণ খুঁজতে পুলিশ যথেষ্ট সময় নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আসলে সচেতন আছি, সতর্ক আছি, পুলিশের সতর্ক আছে। আমরা এটা তদন্ত করছি। আসলে এটাকে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে 2টি মোবাইল ফোন সহ হত্যার বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। ভারতকে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হত্যা, গুম ও হত্যার চেষ্টার অভিযোগে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 300 মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা তো একটা পার্টি দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। আচ্ছা, আমরা জানিয়েছি ইন্ডিয়াকে, আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে, হ্যাঁ, নোট ভার্বাল, হ্যাঁ, না, ইয়াকে, ভারত সরকারকে। পলাতক আসামিদের দেশে ফেরাতে 2013 সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি সই করে বাংলাদেশ ভারত। চুক্তিতে ভারত ও বাংলাদেশ এমন ব্যক্তিদের বিনিময়ে সম্মত হয়েছে যারা মামলায় অভিযুক্ত এবং যাদের দোষী সাব্যস্ত হওয়ার প্রক্রিয়া চলছে। নাফিদা দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে সভাপতি করে পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষীর বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে সুবিচার নিশ্চিতের দাবি তোলে শহীদদের পরিবার। সবশেষ রোববার রাতে এ কমিশনের অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা। এতে প্রধান করা হয় বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে।
এছাড়া কমিশনে রয়েছেন আরও 6 জন। বিজিবি দিবসে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলে জানান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে আনঅফিসিয়ালি, তাও কিন্তু অফিসিয়ালি করা যাচ্ছে না, যেহেতু এই একটা সমস্যা তো আছে। তো আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য। এছাড়া কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইনের খসড়া মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ বিষয়ে আগামী শনিবার আলোচনায় বসবে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। স্বচ্ছতার ভিত্তিতে বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশন। আইনটি বাস্তবায়ন হলে বিচারক পদে আর দলীয় সমর্থকদের নিয়োগের সুযোগ থাকবে না বলেন তিনি। সোমবার রাজধানীর সিরডা মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে উচ্চ আদালতের ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল। নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করে সাধারণের অধিকার হরণের চর্চা চালু ছিল। বিচার বিভাগকে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আইন উপদেষ্টা আরও বলেন, আগামী 6 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য স্বাধীন একটি সচিবালয় গঠন করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগের যে সংস্কৃতি রয়েছে তা দেশের সর্বনাশের কারণ বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে, শাসক দলগুলো, তারা এতটা অত্যাচারী হতে পারে না। এটা আমরা 91-এ দেখেছি, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি। পদচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক 2 মন্ত্রী ও 1 সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিরা হলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান ও সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। সোমবার তাদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে সংস্থাটি। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা এই রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত 35 ব্যাংক হিসেবে গত 15 বছরে লেনদেন হয়েছে 2017 কোটি টাকা। সম্পদ নিয়ে লুকোচুরির পরও দুর্নীতি দমন কমিশনের হিসেবে তার এখনও অবৈধ সম্পদ 57 কোটি টাকার। পদচ্যুত শেখ হাসিনার সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 6 কোটি টাকা আর সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের 6 কোটি 64 লাখ টাকার অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে দুদক। অধিকতর তদন্তে অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে মনে করে সংস্থাটি। সন্দেহজনক লেনদেন করার অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 দ্বারা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-1 দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 দ্বারায় একটি মামলা রুজু করা হয়েছে। এদিকে দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে বেরিয়ে এসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, কমিশনকে দুর্নীতিবাজদের তালিকা দেবে তারা। এ সময় সাংবাদিক সহ নিরপরাধদের হয়রানি না করার আহ্বানও জানান তিনি। আমলারাই কিন্তু রাজনীতিবিদদেরকে দুর্নীতিগ্রস্ত হতে সহায়তা করেছে। আমলাদের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা দুর্নীতি করতে পারে না। তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, 53-54 বছরেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত হয়নি, নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা উচিত। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। আবার যেন স্বৈরাচার ফিরে না আসে এমন দাবি জানিয়েছেন বদিউল আলম মজুমদার। বলেন, এজন্যই সংস্কার দরকার। আর কোনোদিন নয় যে স্বৈরাচার এবং এই যে কর্তৃত্ববাদী প্রথা, কর্তৃত্ববাদী ব্যবস্থা, ফ্যাসিবাদ যেটাই বলতে চাই, আর যেন ফিরে না আসে। তো তার জন্যই কিন্তু কি দরকার? তার জন্যই সংস্কার দরকার। স্থানীয় সরকার আইন সমন্বিত করা গেলে একই তফসিলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন করা সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান। যদি আইনটাকে আমরা একীভূত আইন করতে পারি, যদি সংসদীয় কাঠামোটা করা পরে, তাহলে একদিনে ইলেকশন করা যাবে। একদিনে মানে এক শিডিউলে, এটা হয়তো স্টেগার্ড হতে পারে, একটা বিশেষ অঞ্চল একদিনে হলো, আরেকটা অঞ্চল আরেকদিনে হলো, কিন্তু একটা শিডিউল দিয়ে দিতে পারে। সংস্কার কমিশন চলতি মাস শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সবগুলো কমিশনের করণীয় নিয়ে এখানে একটু। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবকিছু বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে অন্তর্বর্তী সরকার যাই করবে তা অন্তত ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল জনগণের, কিন্তু কোনো উপদেষ্টা বলছে নির্বাচনের এত তাড়া কেন। এমন কথার প্রেক্ষিতে বিএনপির এই নেতা বলেন, দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে, জনগণের মধ্যে প্রশ্ন ওঠাও স্বাভাবিক। প্রশাসনের সমন্বয় না থাকার কারণে এখনও দেশের আইনশৃঙ্খলা ঠিক হয়নি এমন অভিযোগ করে রিজভী বলেন, শেখ হাসিনা ও ভারতের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন উপদেষ্টা বলছেন যে এত তাড়া কিসের, তো এত তাড়া তো নয়। শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, 15 বছর লাগিয়েছেন। আপনারা যদি তাদের সাথে আরো অনেক বছর যোগ করতে চান, তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দেবে যে পার্থক্যটা কোথায়। গেল 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারী গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে সোমবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নসরুল ইসলাম। বলেন, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠ পর্যায়ে রাতভর তৎপর রয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তার ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়েও পুলিশের প্রসিকিউশন শাখাকে নির্দেশনা দেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন পালনে নানা উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও কেক কাটা, উপহার বিতরণ, প্রার্থনা সহ থাকবে সদ্যজাত যিশুর মূর্তি, যেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা শ্রদ্ধা জানাবেন।
সোমবার বিকেলে বড়দিন উপলক্ষে কাকরাইল গির্জায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। প্রতি বছরের মতো ঢাকার 7টি চার্চ ও গির্জা সহ সারা দেশে সকাল থেকেই উৎসব আনন্দে মেতে উঠবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। অনুষ্ঠান আয়োজনে কোনো ভয়ভীতি বা হামলার শঙ্কাও নেই বলে জানান কাকরাইল গির্জার আর্চবিশপ। গির্জায় গির্জায় বড়দিন উপলক্ষে দেশ ও মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে বলেও জানান তিনি। সব জায়গাতেই এই প্রোগ্রামগুলো করব। আমাদের প্রোগ্রাম মোটামুটি সব একই আছে। আমরা বিশ্বাস করি এবং আমরা দেখতে পাচ্ছি যে ভয়ের কোনো কারণ নেই। আনন্দের সাথে ভক্তিপূর্ণ অবস্থাতে আমরা বড়দিন উদযাপন করতে পারব। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক শান্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামের নেভাল একাডেমিতে এ মন্তব্য করেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার মোট 40 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। অবশ্যই আমার জন্য একটা গর্বের মুহূর্ত, যেহেতু আমি দেশের সেবায় নিজেকে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি পুরোপুরিভাবে। ছোটবেলা থেকেই সামরিক কর্মকর্তা হিসেবে যোগদানের খুব ইচ্ছে ছিল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে নিয়োজিত রাখার খুব ইচ্ছা ছিল। আজকে সেই অর্জনটা আমি অর্জন করতে পেরেছি। বাংলাদেশ নৌবাহিনী, নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন, ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং অন্যান্য আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। হঠাৎ আবারও দেশের ডলার বাজার অস্থির হয়ে পড়েছে, বিক্রি হচ্ছে বাড়তি দামে। এমন অবস্থায় সন্দেহভাজন 13টি ব্যাংকের ডলার বেচাকেনার তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় রাষ্ট্রীয় মালিকানার 2টি এবং বেসরকারি 11টি বাণিজ্যিক ব্যাংক রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক গঠন করেছে বিশেষ অনুসন্ধান টিম। আসন্ন রমজানকে কেন্দ্র করে বেড়েছে পণ্য আমদানি, সেই সঙ্গে আগের বকেয়া এলসির বিল পরিশোধের চাপ বেড়েছে। ফলে চাহিদা বাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে 7-8 টাকা বেশি দরে প্রবাসীদের কাছ থেকে ডলার কিনছে কোনো কোনো ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। মানি এক্সচেঞ্জগুলোতেও ডলার বিক্রি হচ্ছে 127 টাকার বেশি দামে। উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে। রাজধানীর আগারগাঁওয়ে একনিক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদায়ী সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে উদাসীন থেকে আমদানির এলএনজি কয়লা ব্যবহারে বেশি আগ্রহী ছিল। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্প। সোমবার একনেক সভায় 10 প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যেখানে ব্যয় হবে 1974 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীরগতি ছিল বিদায়ী সরকারের আমলে। এখন থেকে আরও বাস্তবায়নের গতি দ্রুত হবে, কিন্তু টাকা খরচ করাই আমাদের উদ্দেশ্য না। আমাদের আসল উদ্দেশ্য হলো, একে তো মূল্যস্ফীতি আছে, সেইখানে কর্মসংস্থান যদি বাড়ানো যায়, তা নাহলে তো জনগণের দুর্ভোগ কমবে না। একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে 3 প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় সামনে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার। গ্যাস খাতকে অনেক দিন ধরে অবহেলিত রাখা হয়েছে, তাতে করে আমরা বেশি ঝুঁকে পড়েছি আমদানি নির্ভর দিকে, ফুয়েলের দিকে। এখন আশা করি আমরা এই অল্প সময়ে বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায়, ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং ব্যবহার করতে পারবো। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায়
মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়। উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকারও ছোট হবে। সংশোধিত বাজেট দেওয়া যায়, তাতে করে সবারই লাভ হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।